সামিহা রাহাতের বাসার দরজা খুলে দৌড়ে বাসার ভিতরে ঢুকে ভাবি ভাবি বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। মাহি রান্না করছিল। রান্নাঘর থেকে সামিহার চিৎকার শুনে গ্যাসের চুলা বন্ধ করে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে অস্থির অবস্থায় সামিহাকে দেখে মাহি অবাক হয়ে বলল, কি হয়েছে ভাবি, আপনি এমন করছেন কেন? সামিহা কাঁদো কাঁদো গলায় বলল, ভাই 5,000 টাকা ধার দিবেন, আপনার ভাই হসপিটালে, ঔষধ কিনতে পারছি না। সামিহার মুখে কথাটি শুনে মাহি যেন অবাক, আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, কি বলছেন ভাবি, 5,000 টাকা? হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি আমাকে 5,000 টাকা দিন, আপনার ভাই হার্ট অ্যাটাক করেছে, ইনজেকশন ঔষধ সবকিছুই কিনতে পারছি না, বাসায় একটা টাকাও নেই। সামিয়ার কথা শুনে মাহি যেন বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যারা 1 সপ্তাহ আগেও টাকার গরমে প্রতিবেশী ফ্ল্যাটের কারোর সাথে কথা বলতো না, তাদের আজকে টাকার অভাব হয় কি করে? সামিহা আবারও কাঁদো কাঁদো গলায় বলল, ভাবি প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, 5,000 টাকা দিন, আপনার ভাই সুস্থ হলে আমি টাকাটা দিয়ে দিব। মাহি কোনো কথা না বলে চুপচাপ রুমের দিকে চলে গেল। রুমের ভেতরে ঢুকে বিছানায় বালিশের নিচে থাকা 10,000 টাকা থেকে 5,000 টাকা নিয়ে আবার রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে টাকাটা সামিয়ার হাতে দিতেই সামিয়া টাকাটা নিয়ে দৌড়ে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। মাহির কাছে এখনো স্বপ্ন মনে হচ্ছে, তাই তো নিজের হাতে একটা চিমটি কাটলো। ব্যথা অনুভব করার পর মাহির যেন হুঁশ ফিরল। মনে মনে বলল, এটা কি করে সম্ভব? এই তো সেদিনের কথা, এমন পরিস্থিতি তো ছিল না, তারা তো মানুষকে মানুষ মনে করতো না। মনে পড়ে গেল কিছুদিন আগের কথা। মাহি লিফটের সামনে দাঁড়িয়ে আছে। অপু ও সামিহা লিফট থেকে বের হতেই মাহি হাসি মুখে সালাম দিয়ে বলল, ভাবি কেমন আছেন? সামিহা মুখ বাঁকিয়ে বলল, ভালো। ভাই আপনি কেমন আছেন? হোয়াট ইজ ভাই, আপনি আমাকে গ্রামের খ্যাতের মতো ভাই বলে ডাকছেন কেন? অপুর কথা শুনে মাহি কিছুটা অপমান বোধ করলো। সামিয়া মুচকি হাসি দিয়ে বলল, ভাবি তো আসলেও গ্রামের মানুষ, আর শহরের কালচার তেমন একটা ভালো বোঝে না, তাই হয়তো তোমাকে ভাই বলে ডেকে ফেলেছে। ভাবি আমার উনি আবার ভাই বললে রাগ করে, কারণ ওনাকে তো সবাই স্যার অথবা বস বলে ডাকে, তাই ভাই কথাটা শুনতে পারে না। অপু বলল, ডার্লিং, এর জন্যই আমি এসব কেউ খ্যাত মার্কা লোকের সাথে এক বিল্ডিং এ থাকতে চাই না, যারা মানুষের স্ট্যাটাস দেখেও ভালো করে সম্বোধন করতে পারে না। তোমাকে তো সেজন্য বলেছি তাড়াতাড়ি গুলশানের ফ্ল্যাটটা রেডি করতে বলো, আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না। মাহি স্বামী স্ত্রী দুজনের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, থমেরে দাঁড়িয়ে রইল। সামিহা বলল, চলো ডার্লিং, তোমার রেস্ট নেওয়ার সময় হয়েছে, বিকালে আবার কিন্তু আমাকে নিয়ে হোটেল শেরাটনে যেতে হবে, কথাটা ভুলে যেও না কিন্তু। ঠিক আছে চলো ডার্লিং, বলি স্বামী স্ত্রী দুজন তাদের ফ্ল্যাটের দিকে চলে গেল। মাহি মনে মনে বলল, দিন দিন আজব প্রাণীতে পরিণত হচ্ছে দুজন, জানি না এত টাকা কোথা থেকে পায়। ভাবতে ভাবতে লিফটের ভেতরে প্রবেশ করলো। লিফট থেকে নিচে নামতেই অপুর মায়ের সাথে দেখা হয়ে গেল, সাথে তার ছোট মেয়ে তানিশা। মাহি আবারও তার স্বভাবসুলভ আচরণ করে জানতে চাইল, আন্টি বাড়ি থেকে কি এখন আসছেন? কেমন আছেন আপনি? অপুর মা মাহির সাথে কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। মাহি তানিশার হাত টান দিয়ে ধরে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে তানিশা, আন্টি কি অসুস্থ? আমার কথার উত্তর দিচ্ছে না কেন? তানিশা বলল, আম্মু অসুস্থ না, সুস্থ আছে। তাহলে কথা বলো না কেন? ভাবি আশেপাশে ফ্ল্যাটের কারোর সাথে ভেবেচিন্তে কথা বলতে বলেছে, কারণ আমাদের স্ট্যাটাস কারোর সাথেই যায় না। তানিশার মুখে এমন কথা শুনে মাহি আরো অবাক হয়ে গেল। অপুর মা বলল, তানিশা চলো, এত কথা বলে কি লাভ? মাহি জানতে চাইল, আন্টি আপনি তো আগে আমাদের বাসায় এসে আড্ডা দিতেন, বেশিরভাগ আমার সাথে সুখ দুঃখের কথা বলতেন, হঠাৎ আপনার এমন পরিবর্তন, সত্যি আমি অবাক হয়েছি। অবাক হওয়ার কিছু নেই, আগের কথা ভুলে যাও, এখন আমার সাথে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবে, কারণ আমি কোটিপতি অপু চৌধুরীর মা। বলেই তানিশার হাত ধরে লিফটের ভেতরে প্রবেশ করলো। মাহি অপুর মায়ের এমন দাম্ভিকতা দেখে আকাশ থেকে যেন পড়ল। মনে মনে বলল, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে মনে হয়, যার কারণে মানুষকে মানুষ মনে করছে না। কিন্তু যাদের কিছুদিন আগে চলতে সমস্যা হতো, যে সামিহা ভাবি তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করত, আন্টি আমার সাথে এসে সুখ দুঃখের আলাপ করত, তারা হঠাৎ বড়লোক হলো কিভাবে? ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়ালো। 2-1 কদম সামনে পা বাড়াতেই দেখতে পেল পার্কিং এ লাল কালারের একটা প্রাইভেট গাড়ি। মাহি কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, এই গাড়িটা আবার কার? আগে তো এখানে কোনো গাড়ি থাকতো না। সিকিউরিটি গার্ড কুদ্দুসকে ডাক দিল। কুদ্দুস এসে বলল, ম্যাডাম কিছু বলবেন? মাহি অবাক হয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার কুদ্দুস, তুমি আমাকে ম্যাডাম ডাকছো কেন? আগে তো ভাবি বলে ডাকতে। আসলে সকালে সামিহা ভাবিকে ভাবি বলে ডেকে একটা চর খেয়েছি, সেজন্য ভাবি ডাকতে ভয় লাগছে। কি বলো, চর দিয়েছে কেন? কারণ ভাবি ডাক নাকি ছোট লোকই ডাক, তারা তো এখন মেলা বড় লোক হয়ে গেছে, তাই তাকে এখন ম্যাডাম বলে ডাকতে বলেছে। মাহি আবারও অবাক হয়ে গেল, এবার জানতে চাইল, তাই গাড়িটা কার? এই গাড়িটা সামিহা ভাবিদের, অপু স্যার নতুন কিনেছে। এবারও যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবলো, এত শর্টকাটে কিভাবে বড় লোক হলো? এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আস্তে আস্তে মেইন গেটের দিকে পা বাড়ালো। রাতে ড্রয়িং রুমের সোফায় বসে রাহাত পত্রিকা পড়ছে। মাহি মন খারাপ করে গিয়ে রাহাতের পাশে বসলো।
উঠল। রাহাত স্ত্রীর মন খারাপ করা দেখে পত্রিকা রেখে জানতে চাইল, কি হয়েছে? আমার চাঁদে হঠাৎ গ্রহণ লাগলো কেন? আগামী পরশু ছোট খালার মেয়ের বিয়ে, আমাকে ফোনে দাওয়াত করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। হঠাৎ বিয়ে, ছেলে বিদেশে থাকে, দেখে সেই পছন্দ করেছে, তাই তাড়াতাড়ি বিবাহ সম্পূর্ণ করতে চাইছে। এটা তো খুশির খবর, তা আপনার মন খারাপ কেন? মন খারাপ কেন তুমি জানো না? আমার স্বর্ণের জিনিসগুলো তুমি বন্ধক রেখে এসেছো। দিনে দিনে উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। আমার স্বর্ণ অলংকারগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পারবে? তারও কোনো গ্যারান্টি কার্ড নেই। এখন এই বিয়ের অনুষ্ঠানে কি খালি গলায় যাব? রাহাতের মন খারাপ হয়ে গেল মাহির কথা শুনে। তারপর বলল, আচ্ছা আমি দেখছি কিছু করতে পারি কিনা। তুমি কিছুই করতে পারবে না, আমি তোমাকে ভালো করে চিনি। পাশের ফ্ল্যাটের অপু ভাইয়ের মতো কোনোদিনও হতে পারবে না। নিচে একটা লাল গাড়ি দেখেছো? ওই লাল গাড়িটা কিনেছে। সামিহা ভাবির পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ অলংকারে ভরা। শুনেছি গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে। মাহি, তুমি জানো না যে অপু কি করে আর কিভাবে এত টাকা ইনকাম করে? আমার জানতে হবে না। অল্প কিছু দিনের মধ্যে সে বড়লোক হয়েছে, তাদের স্ট্যাটাস বেড়েছে, সেটা দেখেই ভালো লাগছে। কিন্তু তোমার দিন দিন অবনতি ভালো লাগছে না বলে মাহি রুমের ভেতরে চলে গেল। রাহাত কিছু টেনশনের মধ্যে পড়ে গেল। ছি ছি, আমি অনেক খারাপ। ওদের ভালো অবস্থা দেখে আমার স্বামীর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু ওদের হঠাৎ খারাপ অবস্থা কেন হলো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রাহাত বাসায় আসুক, তারপর খোঁজ নিয়ে দেখবো আসল ঘটনাটা কি। ভাবতে ভাবতে মাহি বাসার ভেতরে চলে গেল। রাতে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে রাহাত। মাহি আস্তে আস্তে পাশে গিয়ে বসলো। রাহাত বলল, কি হয়েছে? কিছু বলবে? আই এম সরি। রাহাত অবাক হয়ে বলল, হঠাৎ সরি কেন? আসলে আমি তোমার সাথে সেদিন খুব খারাপ আচরণ করেছিলাম। কোন দিন খারাপ আচরণ করেছিলে? তুমি আসলেই ভোলামো না। কবে কি করেছিলে এগুলো মনে রাখলে চলে? স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই হয়, সেগুলো মনে রাখতে নেই। আচ্ছা ঠিক আছে, মনে রাখলাম না, কিন্তু একটা বিষয় মন থেকে দূরে রাখতে পারছি না। কি বিষয়? পাশের ফ্ল্যাটের অপু ভাই শুনলাম অসুস্থ, মেডিকেলে, কিন্তু চিকিৎসা করানোর টাকা নেই। এটা কিভাবে সম্ভব? তারা তো বাড়ি গাড়ির মালিক হয়ে গেছিল, হঠাৎ কি এমন হলো? এই প্রশ্নটা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। রাহাত মুচকি হেসে বলল, আমিও নিজ থেকে আসার সময় দারোয়ান কুদ্দুস বলল অপু নাকি ভীষণ অসুস্থ, সামিহা ভাবি নাকি এদিক ওদিক ছোটাছুটি করছে। আচ্ছা তুমি কি জানো হঠাৎ কিভাবে এত বড় লোক হলো, আর হঠাৎ এমন ভাবে কেন নিঃস্ব হয়ে গেল? মাহি, আমরা চোখে যা দেখি তা অনেক সময় কিন্তু বাস্তব হয় না, তার মধ্যে অনেক মিথ্যা লুকিয়ে থাকতে পারে। মাহি অপুর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না, হা করে তাকিয়ে রইল। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি দেখি কে এসেছে। মাহি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মাহি মেইন দরজা খুলতেই তাড়াহুড়ো করে বাসার ভিতর প্রবেশ করলো অপুর বাবা জলিল উদ্দিন। মাহি অবাক হয়ে গেল। কিছু বোঝার আগে জলিল উদ্দিন দৌড়ে বেডরুমের দিকে চলে গেল। মাহি তো অবাক, দরজা বন্ধ করে রাহাত রাহাত বলে চিৎকার দিয়ে ডাক দিতে লাগলো। রাহাত ড্রয়িং রুম থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে? অপু ভাইয়ের বাবা দৌড়ে আমাদের বাসার ভেতর ঢুকেছে। আমি কিছু বলার আগে দৌড়ে বেডরুমের দিকে চলে গেছে। রাহাত অবাক হয়ে গেল। রাহাত বলল, চলো তো দেখি কি হয়েছে। দুজন বেডরুমের দিকে চলে গেল। রাহাত ও মাহি বেডরুমের ভেতরে ঢুকে দেখলো জলিল বিছানার উপর বসে হাঁপাচ্ছে। রাহাত বলল, কি হয়েছে আঙ্কেল? হঠাৎ আপনি দৌড়ে আমাদের বাসায় আসলেন? কাঁদো কাঁদো গলায় জলিল উদ্দিন বলল, বাবা আমাদের বাসায় নাকি পুলিশ এসেছে, তাই ভয়ে তোমাদের বাসায় এসেছি। মাহি বলল, পুলিশ কেন? অপু অনলাইনে জুয়া খেলতো, নিজে একটা জুয়ার এজেন্ট ছিল, মানুষের সাথে প্রতারণা করে জুয়া খেলতে উদ্বুদ্ধ করত। কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকা কামিয়েছে। ওর কারণে শত শত মানুষ প্রতারিত হয়েছে, তারা ওর নামে মামলা করেছে। মুহূর্তের মধ্যে ওর জুয়ার সব টাকা আবার যেভাবে এসেছিল সেভাবেই শেষ হয়ে গেছে। সেই শোকে হার্ট অ্যাটাক করে হসপিটালে পড়ে আছে, চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে পারছে না। এখন প্রতারিত হওয়া লোকজন পুলিশ নিয়ে নাকি আমাদের বাসায় এসেছে, সেজন্য বাবা তোমার বাসায় একটু লুকিয়ে থাকতে এসেছি। মাহি এবার বুঝতে পারলো আসল ঘটনা। রাহাত বলল, আপনি আমাদের গেস্ট রুমে গিয়ে শুয়ে থাকুন, পুলিশ যদি আমাদের বাসায় আসে আমি ম্যানেজ করে দিব, আপনি টেনশন করবেন না। জলিল উদ্দিন রাহাতের কথা মতো গেস্ট রুমের দিকে চলে গেল। মাহি বলল, আবারও আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি, তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ওদের অর্থবিত্ত দেখে তোমাকে যাতা কথা বলেছি, কিন্তু হঠাৎ কিভাবে বড়লোক হলো সেটা কখনো জানতে চাইনি, তুমি আমাকে ক্ষমা করো। রাহাত বলল, আমরা এমনই, না জেনে না বুঝে ভুল পথে পা বাড়াই, ভুল করি, শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে অপুর মতো হসপিটালের বেডে ধুকে ধুকে মরি। প্রিয় ভিউয়ার্স, খানিক সময়ের মধ্যে এরকম অনলাইন জুয়া আপনাকে লাখ লাখ টাকার মালিক করবে, আপনার বর্তমান অবস্থাকে ভুলিয়ে দিয়ে অহংকারী করে তুলবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না কখন যে আপনাকে জুয়ার নেশায় ফেলে নিঃস্ব করে ফেলবে। তাই সাবধান হন, নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।